আমাদের হাতে আজকে একটা বেশ অন্যরকম উপাদান এসেছে, তাই না? মানে কোনো রিপোর্ট বা গবেষণা নয়। হ্যাঁ ঠিক, এটা একজন শ্রোতার পাঠানো তার নিজের একটা অভিজ্ঞতার কথা। একদম একটা আস্ত গল্প বলতে পারেন। এক রাতের বেশ রহস্যময় একটা ঘটনার বিবরণ। তো আমরা আজকে কোনো বিশ্লেষণে যাব না, শুধু গল্পটা যেমনভাবে লেখা তেমন করেই বলবো। ঠিক তাই, শ্রোতাদের সেই অভিজ্ঞতার মধ্যে সেই পরিবেশে নিয়ে যাওয়াই লক্ষ্য। চলুন শুরু করা যাক। গল্পটা শুরু হচ্ছে এক পূর্ণিমা রাতে, এক নির্জন গ্রামের পথে। হ্যাঁ, যিনি বলছেন গল্পের কথক, তিনি ধারাগোলের বাসিন্দা। ধারাগোল, আচ্ছা। উনি ফিরছেন ননীগঞ্জে থেকে, বন্ধুর বাড়ি হয়ে, বন্ধু ইসমাইলের বাড়ি। ইসমাইল? হ্যাঁ, ওরা দুজনে মিলে বেতের জিনিস, এই ধরুন মোড়া, ঝুড়ি, এইসব কিনে হাটে বিক্রি করেন। ও আচ্ছা, ব্যবসা করেন একসাথে। ঠিক। তো পরের দিন ননীগঞ্জে হাট ছিল, তারই কিছু প্রস্তুতি সারতে বন্ধুর বাড়ি গেছিলেন। বুঝেছি। ফিরতে বেশ রাত হয়ে গেল তাহলে? হ্যাঁ, বেশ রাত। আর তাছাড়া ব্যবসার অবস্থাও তখন খুব একটা ভালো যাচ্ছিল না, মন্দা চলছিল। সে সময়টায় অনেকেরই ব্যবসায় মন্দা ছিল। একদম। প্রায় রোজই দিনের শেষে অবিকৃত মাল ভ্যানে চাপিয়ে বাড়ি ফেরাতে হতো। এইসব চিন্তায় মাথায় ঘুরছিল ওনার। কিন্তু রাতটা ছিল ফাল্গুন মাসের, একটা হালকা হাওয়া দিচ্ছিল বলছিলেন। চাঁদের আলো ছিল। হ্যাঁ, ফাল্গুনি হাওয়া, চাঁদের আলো বেশ পরিষ্কার। পরিবেশটা কিন্তু মন খারাপের মধ্যেও মন্দ লাগছিল না। সামনে অনেকটা পথ যদিও বাকি, 1.5 হবেই। হ্যাঁ, মাটির পথ ধরে গেলে প্রথমে একটা বড় দিঘির পার পড়বে, তারপর কিছু গাছপালা পেরিয়ে গ্রামের যে মূল রাস্তা সেটা। আর সেখান থেকে নিজের গ্রাম ধারাগোলে পৌঁছতে মিনিট 15 লাগবে, তাই তো? হ্যাঁ, চারপাশটা বেশ ফাঁকা, মাঝে মাঝে কিছু ঝোপঝাড়, দু একটা বড় গাছ, এই আর কি। বেশ নির্জন বোঝাই যাচ্ছে। বেশ কিছুক্ষণ হাঁটার পর, চুপচাপই হাঁটছিলেন, হঠাৎ পিছন দিকে একটু দূরে একটা ঝোপের ভেতর থেকে একটা আওয়াজ এলো, খসখস করে। খসখস শব্দ? কেউ ছিল নাকি? উনিও তাই ভেবে পেছনে ফিরে তাকালেন, কিন্তু না, কিচ্ছু দেখা গেল না। যেই আবার সামনের দিকে মুখ ফিরিয়েছেন, ঠিক তখনই দূরে যেখানে এক সারি তালগাছ দেখা যায়, সেখানে যেন কিছু একটা নড়ে উঠল। নড়ে উঠল অন্ধকারে? হ্যাঁ, অন্ধকারে, ঠিক স্পষ্ট নয়, কিন্তু একটা আলোড়ন, একটা মুভমেন্ট বোঝা গেল। আচ্ছা, ওই তালগাছের শাড়িটা কি ওনার চেনা? হ্যাঁ, জায়গাটা ওনার খুব পরিচিত। দিঘির পাড়টা ছাড়িয়ে যে পথটা গ্রামের বড় রাস্তায় মেশে, তার একটু দূরে মাঠের দিকে নেমে গেলে একটা ছোট ডোবা পড়ে। ডোবা? হ্যাঁ, ছোট ডোবা। সেই ডোবার ধারেই উনি চিরকাল 5টা তালগাছ দেখে এসেছেন। 5টা? এটা মনে রাখা দরকার। একদম। কিন্তু সেই রাতে কেন কে জানে ওনার স্পষ্ট মনে হলো ওখানে 6টা তালগাছ দাঁড়িয়ে আছে। 6টা? হঠাৎ করে? হ্যাঁ, আকাশ পরিষ্কার, চাঁদের আলোও আছে, তবু গাছগুলো যেন কেমন লম্বা লম্বা ছায়া মূর্তির মতো দেখাচ্ছে। কিন্তু 6টা গাছ আসবে কোথা থেকে, এটাই ভাবছেন উনি। তা তো বটেই, এটা তো স্বাভাবিক নয়। প্রথমে তো উনি ভাবলেন হয়তো ব্যবসার চিন্তা করছেন, বা সারাদিন খেটেছেন, ক্লান্ত, তাই ভুল দেখছেন। হ্যাঁ, অথবা কুয়াশা বা চাঁদের আলোর কোনো খেলাও তো হতে পারে। ঠিক, সেটাই ভাবলেন। তাই আবার ভালো করে তাকালেন। তখন কি দেখলেন? না, এবারে দেখলেন 5টা গাছই আছে। ওহ বাবা, বাঁচা গেল। হ্যাঁ, উনিও মনে মনে একটু স্বস্তি পেলেন, ভাবলেন যাক, চোখের ভুলই ছিল। তারপর মাটির পথ ছেড়ে ডোবার পাশ দিয়ে যে পুরনো রাস্তাটা, সেদিকে এগোলেন। ওই পথে গেলে একটু তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো যায়। চারপাশ তখন নিশ্চুপ। একেবারে শুধু হাওয়ার শোষ আওয়াজ, গাছের পাতার সরসরানি, আর দূর থেকে মাঝে মাঝে শেয়ালের ডাকও আসছে। এগুলো তো গ্রামের দিকে স্বাভাবিক শব্দ, গাঁসাওয়া হয়ে যায়। হ্যাঁ, কিন্তু ডোবাটার কাছাকাছি আসতেই ওনার চোখ আবার নিজে থেকে ওই তালগাছগুলোর দিকে চলে গেল। আবার? কেন? সেটাই। আর এবার যা দেখলেন তাতে আর ভুলের কোনো প্রশ্নই ওঠে না। কি দেখলেন? আবঝা কুয়াশার মধ্যে স্পষ্ট 6টা তালগাছের অবয়ব দাঁড়িয়ে আছে। আবার 6টা? কি করে সম্ভব? উনিও সেটাই ভাবছেন। ছোটবেলা থেকে এই পথে যাতায়াত, সবসময় 5টা গাছই দেখেছেন। রাতারাতি একটা আস্ত তালগাছ গজিয়ে উঠবে নাকি? উফ, গা ছমছম করছে কিন্তু। ওনার মন বলছে ওদিকে আর না তাকাতে, কিন্তু কৌতূহল তো হচ্ছে। তা তো হয়। ঠিক সেই সময় উনি দেখলেন
তাল গাছগুলোর পিছনে চারটা থাকায় গাছগুলোর লম্বাটে ছায়া এসে পড়েছে সামনে সরু মাটির পথের উপর। ছায়া পড়াটা তো স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু এবার একটা নতুন জিনিস খেয়াল করলেন উনি। মাটিতে ছায়া পড়েছে 6টা। কি গাছ দেখলেন কটা? গাছ তখন কিন্তু 5টাই দেখছেন, কিন্তু মাটিতে ছায়া পড়েছে 6টা। লম্বা কালো ঘন 6টা ছায়া। গাছ 5টা, ছায়া 6টা, এ কেমন করে হয়? উনিও বিশ্বাস করতে পারছিলেন না। বারবার এদিক ওদিক তাকিয়ে নিশ্চিত হলেন গাছ 5টাই, কিন্তু ছায়া 6টা। আর ছায়াগুলো একই রকম না। শেষের ছায়াটা, মানে ষষ্ঠ ছায়াটা, সেটা যেন অন্যগুলোর চেয়ে একটু বেশি কালো, একটু বেশি স্পষ্ট। আর সেটা যেন সামান্য নড়ে উঠল। নড়ে উঠল ছায়া? হ্যাঁ, ওনার মনে হলো এক্ষুনি হয়তো ওই ছায়াটাই জীবন্ত হয়ে একটা আস্ত তালগাছের চেহারা নিয়ে বাকি 5টার পাশে দাঁড়িয়ে পড়বে। উনি একেবারে থ হয়ে গেছেন ভয়। আমারই তো ভয় করছে শুনে। ঠিক তখনই রাতের ওই নিস্তব্ধতা ছিঁড়ে ওই গাছের দিক থেকে একটা অদ্ভুত, একটু কর্কশ ডাক ভেসে এলো। কিসের ডাক? শব্দটা ওনার পরিচিত। তালগাছে শকুন বাসা বাঁধে, রাতে তারা ওরকম অদ্ভুত স্বরে ডাকে। ওহ, শকুনের ডাক। কিন্তু ইসমাইলের বাবা বাদল কাকা, যিনি আবার একটু গুণিনের কাজও করেন। আচ্ছা, বাদল কাকা। হ্যাঁ, উনি বলতেন রাতের বেলায় শকুনের এমন ডাক নাকি অশুভ, অমঙ্গলের ইঙ্গিত দেয়। সর্বনাশ! এই ডাকটা শোনার পর তো ওনার আরো ভয় পাওয়ার কথা। একদম। আর এক মুহূর্ত দাঁড়ালেন না। বুকের ভেতরটা কেমন যেন ধরাস ধরাস করে উঠল। হনহন করে বাড়ির পথে হাঁটতে শুরু করলেন। ঠিক সেই সময় আবার কিছু ঘটল। হ্যাঁ, ঠিক সেই সময়ে এক টুকরো মেঘ এসে চাঁদটাকে ঢেকে দিল। চারপাশ অন্ধকারে থমথমে হয়ে গেল। পথের ওপর পড়া ছায়াগুলোও মিলিয়ে গেল। ছায়াগুলো চলে গেল? হ্যাঁ, অন্ধকারে আর দেখা যাচ্ছে না। উনি ডোবাটাকে বাঁদিকে রেখে দ্রুত পায়ে গ্রামের রাস্তায় ওঠার মুখে চলে এলেন। কিন্তু কি মনে হলো কে জানে, শেষবারের মতো একবার পিছনে ফিরে তাকালেন। আবার তাকালেন? কি দরকার ছিল? কৌতূহল হয়তো। আর যা দেখলেন তাতে আতঙ্কে ওনার রক্ত জল হয়ে যাওয়ার জোগাড়। কি দেখলেন এবার? অন্ধকার মাঠের ওপর চাঁদের আলোয় রূপলি রাস্তাটা দেখা যাচ্ছে। যেখানে একটু আগে ষষ্ঠ ছায়াটা পড়েছিল, ঠিক সেইখানে একটা কুচকুচে কালো লম্বা তালগাছ দাঁড়িয়ে আছে। গাছ, ছায়া নয়, গাছ। হ্যাঁ, আস্ত একটা তালগাছ, যেটা এক মুহূর্ত আগে ওখানে ছিল না। অবিশ্বাস্য। আর দেরি করলেন না, পড়ি করে গ্রামের দিকে দৌড় দিলেন। দৌড়ানোর সময়ও ওনার মনে হলো পেছন থেকে যেন একটা চাপা হাসির শব্দ ভেসে আসছে। হাসির শব্দ? কার? গা ছমছমে ব্যাপার তো। আচ্ছা, এই ঘটনার পরদিন মানে উনি তো বাড়ি পৌঁছে গেলেন। হ্যাঁ, বাড়ি পৌঁছেছিলেন। পরের দিন আবার ননীগঞ্জের হাট, সেখানে ইসমাইলের সাথে দেখা। ব্যবসার কি অবস্থা? সেদিনও বাজার মন্দা, দুজনেরই মন ভালো নেই। ইসমাইল তখন বলছিল, ভাই, আমার মনে হয় এই ব্যবসাটা ছেড়ে দেওয়াই ভালো। ছেড়ে দেবে? কথকের কি মত? ওনার মন ঠিক সায় দিচ্ছিল না, কারণ হাটে ওই জায়গাটা পাওয়া বেশ কঠিন ছিল। একবার ছেড়ে দিলে আর পাওয়া মুশকিল। ঠিক। কিন্তু ইসমাইলের যুক্তি ছিল লোকসান হচ্ছে, সামনে আবার বর্ষাকাল আসছে, মালপত্র নষ্ট হওয়ার ভয় আছে। তার চেয়ে বরং খদ্দের ধরে সব বেচে দেওয়াই ভালো। ইসমাইলের যুক্তিও একেবারে ফেলে দেওয়ার মতো নয়। হ্যাঁ, ইসমাইল আরও বলল যে সে অন্য কিছু করার কথা ভাবছে, আর কথক যেন তার বাবার মুদির দোকানেই বেশি মন দেয়। তাহলে ওরা ব্যবসাটা গুটিয়ে নেবার কথাই ভাবছিল। মনে হচ্ছে তাই। সেদিন সন্ধ্যায় মালপত্র গুছিয়ে তারা দুজন একসাথেই ইসমাইলের বাড়ির দিকে রওনা দিল। ঠিক হলো রাতটা ওখানেই থেকে যাবেন কথক। আবার সেই রাতের পথ। হ্যাঁ, পথে ভিড় কমে আসার পর যখন শুধু দুজন হাঁটছে, ফুরফুরে হাওয়া দিচ্ছে, চাঁদ উঠেছে, তখন আগের রাতের সেই অদ্ভুত অভিজ্ঞতার কথাটা উনি ইসমাইলকে খুলে বললেন। ইসমাইলের কি প্রতিক্রিয়া হলো? পুরো ঘটনা শুনে ইসমাইলের মুখের ভাব একদম বদলে গেল। সে রীতিমতো চমকে উঠে থমকে দাঁড়ালো। মানে ভয় পেল? হ্যাঁ, বেশ ভয়ই পেল মনে হলো। জিজ্ঞেস করল, ছায়া? কিসের ছায়া বলছিস? পুরোটা শুনে কিছুক্ষণ চুপ থেকে তারপর চাপা গলায় বলল, এসব ভালো লক্ষণ নয় রে। ভালো লক্ষণ নয়? বাবা বলতো, বাদল কাকা, হঠাৎ করে কোনো ছায়া যদি এমন জীবন্ত হয়ে দেখা দেয়, তবে সেটা ভারী অমঙ্গলের চিহ্ন। জীবনে বিপদ ঘনিয়ে আসে। ওর বাবা যেহেতু বুনিন, তাই কথাটা শুনে কথকের তো আরো ভয় পাওয়ার কথা। হ্যাঁ, বাদল কাকার এসব বিষয়ে জ্ঞান আছে। কথাটা শুনে কথকের বুকের ভেতরটা কেঁপে উঠল।
এই নিয়েই যখন ভাবছেন ঠিক তখনই সামনে তাকিয়ে ওনার হৃৎপিণ্ড প্রায় বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। আবার কি হলো? মাত্র কয়েক হাত দূরে পথের ওপরে সেই লম্বাটে কালো ছায়াটা পড়ে আছে, সেই তালগাছের ছায়া। আবার সেই ছায়াটা? কিন্তু আশেপাশে তো তালগাছ নেই বললেন। একদম, আশেপাশে কোনো তালগাছ নেই। উনি আকাশের দিকে তাকিয়ে দেখলেন পথের ডান দিকে একটা ঝাঁকড়া মাথাওয়ালা বড় গাছ দাঁড়িয়ে আছে, যার পিছনে চাঁদ। কিন্তু এই ছায়া তো তালগাছের। তাহলে ছায়াটা এলো কোথা থেকে? সেটাই তো রহস্য। উনি ছায়াটা দেখেই থমকে দাঁড়িয়ে পড়েছিলেন, কিন্তু ইসমাইল খেয়াল করেনি। সে কথা বলতে বলতে এগিয়ে গিয়েছিল। ইসমাইল দেখেনি? না, সে কথকের দিকে ঘুরে জিজ্ঞেস করল, কিরে, দাঁড়িয়ে পড়লি কেন? আর ঠিক তখনই হ্যাঁ, সেই প্রশ্ন করার মুহূর্তেই ইসমাইলের একটা পা গিয়ে পড়েছে ওই কালো ছায়াটার উপর। সর্বনাশ! তারপর? কথক কিছু বলার আগেই ছায়াটা যেন জীবন্ত হয়ে উঠল। কিলবিল করে একটা মিশকালো অজগারের মতো সেটা ইসমাইলের পা জড়িয়ে ধরে দ্রুত তার শরীর বেয়ে ওপরে উঠতে লাগলো। অজগারের মতো ছায়াটা? হ্যাঁ, ইসমাইল ভয়ে বিস্ময়ে চিৎকার পর্যন্ত করতে পারল না। কথক এক লাফে গিয়ে ইসমাইলের হাত ধরে টানলেন, কিন্তু মনে হলো যেন পাথরের সাথে বাঁধা। কিচ্ছু করতে পারলেন না? না। আর ঠিক সেই মুহূর্তে ওই কালো ছায়া সদৃশ বস্তু থেকে আরেকটা অংশ সাপের ফনার মতো বেরিয়ে এসে সজোরে কথককে ধাক্কা মারল। হ্যাঁ, উনি ছিটকে পড়লেন মাটিতে। গোড়ালিতে খুব জোরে চোট লাগলো, কিন্তু সেই যন্ত্রণার চেয়েও ভয়াবহ দৃশ্যটা তখন ওনার চোখের সামনে ঘটছে। কি দৃশ্য? ছায়াটা আর মাটিতে নেই, একটা আবছা কালো মূর্তির মতো উঠে দাঁড়িয়েছে। সেটা পেঁচিয়ে ধরেছে ইসমাইলের গলা পর্যন্ত। ইসমাইলকে পেঁচিয়ে ধরেছে? হ্যাঁ, তারপর নিজের মুখের মতো একটা অংশ বাড়ালো ইসমাইলের মুখের কাছে। দুটো মুখই যেন নিকষ কালো অন্ধকারে গড়া, একজনেরটা আতঙ্কে বিকৃত, অন্যটা হিংস্রতায়। কি ভয়ঙ্কর! সেই ভয়ঙ্কর মূর্তিটা আরও জোরে পেঁচিয়ে ধরল ইসমাইলকে। কথক স্পষ্ট শুনতে পেলেন মটমট করে হাড় ভাঙার শব্দ। হাড় ভাঙার শব্দ? হ্যাঁ, ইসমাইলের চোখ দুটো কোটর থেকে ঠেলে বেরিয়ে আসছে। শেষ মুহূর্তে অতি কষ্টে ওর মুখ দিয়ে শুধু বেরিয়ে এলো, ক্ষমা কর ভাই। ক্ষমা কর ভাই? কেন? তারপরে মাথাটা একপাশে এলিয়ে পড়ল। আর সঙ্গে সঙ্গেই সেই ছায়ামূর্তিটা যেন হাওয়ায় মিলিয়ে গেল। মিলিয়ে গেল? ইসমাইলের কি হলো? ইসমাইলের নিথর দেহটা ধপ করে মাটিতে পড়ল। চোখ দুটো বেরিয়ে এসেছে, জিভ মুখের বাইরে ঝুলছে, শরীরটা কেমন কালচে হয়ে গেছে। এই দৃশ্য দেখে কথক আর জ্ঞান ধরে রাখতে পারলেন না। অজ্ঞান হয়ে গেলেন? তারপর? ওদেরকে কেউ খুঁজে পেল। হ্যাঁ? যখন জ্ঞান ফিরল, শুনলেন কেউ জিজ্ঞেস করছে, ও ভাই, কি হয়েছে? উনি কোনো মতে বলতে পারলেন, বাদল গুনিনের বাড়ি। তারপর আবার জ্ঞান হারান। কারা ছিল ওরা? পরে জেনেছিলেন গরুর গাড়িতে করে কিছু লোক ফিরছিল, তারাই রাস্তায় কথককে আর ইসমাইলের নিথর দেহ পড়ে থাকতে দেখে কথকের কথা শুনে তারা দুজনকে ইসমাইলের বাড়ি পৌঁছে দেয়। তারপর তো নিশ্চয়ই তুলকালাম কাণ্ড। হ্যাঁ, সে রাতে দুই গ্রামে আলোড়ন পড়ে যায়। এমন ঘটনা কেউ কখনো শোনেনি। অনেকে লাঠি সোটা নিয়ে বেরিয়েছিল সাপ বা অন্য কিছু খুঁজতে, কিন্তু কিছুই পাওয়া যায়নি। আর কথক? উনি আর পর প্রায় 7 দিন জ্বরে ভুগেছেন। ডাক্তার বদ্যি কিছু করতে পারেনি, কিন্তু বাদল কাকাই শেষ পর্যন্ত তাকে সারিয়ে তোলেন। তবে ইসমাইলের মৃত্যুর কারণটা রহস্যই থেকে যায়, পুলিশ কেস হয়নি। সেটার উল্লেখ নেই, তবে মনে হচ্ছে গ্রামের ঘটনা, হয়তো সেভাবে হয়নি। হতে পারে। প্রায় 1 মাস পর শরীর আর মন কিছুটা সুস্থ হলে কথক আবার ননীগঞ্জে যান বাদল কাকার সাথে দেখা করতে। কেন? মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ইসমাইল কেন শেষ মুহূর্তে বলেছিল, ক্ষমা কর ভাই? হ্যাঁ, এই প্রশ্নটা আমারও মনে ঘুরছে। বাদল কাকা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সব দোষ আসলে তারই। তিনি ছেলেকে ছোটবেলায় কিছু মন্ত্র তন্ত্র টুকটাক শিখিয়েছিলেন। মন্ত্রতন্ত্র শিখিয়েছিলেন? হ্যাঁ, ইসমাইলের তেমন আগ্রহ না থাকলেও মাথা খুব পরিষ্কার ছিল, তাই কয়েকটা মন্ত্র সেনাকে আয়ত্তও করে ফেলেছিল। কিন্তু ব্যবসায় নামার পর সে এসবে আর মন দেয়নি বলেই জানতেন বাদল কাকু। কিন্তু আসলে দিয়েছিল। সেটাই। সেদিন বাদল কাকু যা বললেন তা শুনে কথক একেবারে স্তম্ভিত হয়ে গেলেন। বাদল কাকু বললেন, আমি ভাবতেও পারিনি ও চোখের আগালে এমন একটা গুপ্ত আর মারাত্মক মন্ত্র প্রায় আয়ত্ত করে ফেলেছে। মারাত্মক মন্ত্র? হ্যাঁ, আর তারপর বললেন, আর লোভে পড়ে সেই মন্ত্র দিয়েও তোমাকেই শেষ করার চেষ্টা করবে। কথক মানে বন্ধুকে? কিন্তু কেন? কথকও জানতে চাইলেন কিসের মন্ত্র। বাদল কাকু জানালেন, ছায়া মন্ত্র। ছায়া মন্ত্র? এটা কি?
এই বিদ্যা রপ্ত করতে পারলে নিজের ছায়াকে নাকি জিন বা কোনো অশুভ শক্তির হাতে তুলে দেওয়া যায়। সেই ছায়া তখন প্রভুর আদেশ পালন করে নানা রূপ ধরতে পারে। তবে তার চেহারার সাথে ব্যবহারকারীর একটা আবছা মিল থেকেই যায়। মানে ছায়াটা একটা অস্ত্র হয়ে ওঠে। অনেকটা তাই। অনেক ক্ষমতা থাকে সেই ছায়ার, যা সাধারণ মানুষের কল্পনার অতীত। এদের শুধু অন্ধকারেই জাগানো যায়। কিন্তু এর বিপদও নিশ্চয়ই আছে। মারাত্মক বিপদ। বাদল কাকু ব্যাখ্যা করলেন, কাজ শেষে বা রাত ফুরোলে ছায়া ফিরে আসে, কিন্তু যদি বারবার ফিরতে না পারে বা বাধা পায়, তাহলে সে ব্যবহারকারীর শরীর থেকে প্রাণ শক্তি শুষে নিতে শুরু করে। নিজের প্রভুরই প্রাণ শক্তি? হ্যাঁ, আর নিজে আরও শক্তিশালী, আরও জীবন্ত হয়ে ওঠে। যেদিন ব্যবহারকারী এই শক্তি ক্ষয়ে তিলে তিলে মারা যায়, সেদিন ছায়াটা সব বাঁধন ছিঁড়ে বেরিয়ে আসে। তখন সে এক স্বতন্ত্র সত্তা হয়ে যায়। তার ক্ষমতা তখন অসীম। সর্বনাশ! এ তো ভয়ঙ্কর ব্যাপার। এই ছায়ার আরেকটা বড় সমস্যা হলো, এদের কোনো ভালো মন্দ বোধ থাকে না। এরা অত্যন্ত হিংস্র হয়। প্রভুর আদেশ পালন করাই এদের একমাত্র কাজ। তার জন্য খুন করতেও এরা দ্বিধা করে না। যার ওপর ছায়া পড়ে, তার জীবনে ঘোর অমঙ্গল নেমে আসে। কিন্তু বাদল কাকা এত নিশ্চিত হলেন কি করে যে ইসমাইল কথককেই মারতে চেয়েছিল? বাদল কাকা তখন জানালেন এই ছায়ার শিকার ধরার পদ্ধতি। বললেন, এই ছায়া শিকার ধরে এক অদ্ভুত উপায়। চুপচাপ মাটিতে ছায়া ফেলে অপেক্ষা করে ফাঁদ পেতে। ঠিক তাই। যে প্রথম ওই ছায়ার ওপর পা রাখে, তাকেই সে অজগরের মতো পেঁচিয়ে ধরে প্রাণ শেষ করে দেয়। কাকে মারতে হবে সেটা সে জানে না, শুধু ফাঁদ পেতে অপেক্ষা করে। যে প্রথম পা দেয় সেই মরে। তার মানে ইসমাইল ছায়াটাকে জাগিয়েছিল কথকের জন্য? বাদল কাকার তাই ধারণা। উনি কান্নায় ভেঙে পড়ে বললেন, ব্যবসার লোভে ও তোমাকেই মারতে চেয়েছিল, তাই ছায়া জাগিয়েছিল। কিন্তু ভুল করে নিজেই সেই ছায়ার ওপর পা দিয়ে ফেলে। নিজের পাতা ফাঁদেই নিজে ধরা পড়ল। হ্যাঁ হ্যাঁ, তাই ওর শরীরটা অমন বিভৎস হয়ে দিয়েছিল। বন্ধুর এই বিশ্বাসঘাতকতা, একদিকে আতঙ্ক, রাগ, দুঃখ, সব মিলে কথকের মনটা যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। উনি ভাবছিলেন, ইসমাইল যদি একবার বলতো ব্যবসাটা সে একাই চায়, উনি তো ছেড়েই দিতেন। ভাবা যায় না, নিজের বন্ধু। এইসব ভাবতে ভাবতেই সেদিন বাদল কাকার বাড়ি থেকে ফিরছিলেন কথক। আবার সেই নির্জন রাস্তা, সামনে সেই দিঘিটা, তারপরেই একটা বাঁক। আবার সেই রাস্তা। কিন্তু বাঁকটার মুখে আসতেই উনি থমকে দাঁড়ালেন। কেন? আবার কি দেখলেন? চাঁদের আলোয় রাস্তার ঠিক মাঝখানে স্পষ্ট দেখা যাচ্ছে একটা লম্বা কালো তালগাছ দাঁড়িয়ে আছে। আবার সেই তালগাছটা, যেটা সেদিন রাতে দেখেছিলেন? হ্যাঁ, ঠিক সেই মুহূর্তে ওনার কানে বাজতে লাগলো বাদল কাকার বলা শেষ কথাটা। কোন কথাটা? তারপর যেদিন ব্যবহারকারী তিলে তিলে ক্ষয়ে ক্ষয়ে মারা যাবে, সেদিন তার বাঁধন ছিঁড়ে বেরিয়ে নিজেই স্বতন্ত্র একটা সত্তা হয়ে যাবে সে। তার তখন অবাধ ক্ষমতা। তার মানে ইসমাইলের মৃত্যুর পর ছায়াটা এখন মুক্ত, স্বাধীন, আর সেই এখন ওই তাল গাছ রূপে দাঁড়িয়ে। গল্পটা ঠিক এখানেই শেষ হচ্ছে, এই প্রশ্নটা নিয়ে। সেই মুক্ত স্বতন্ত্র ছায়া সত্তা কি সত্যি এবার ওই তালগাছের রূপ ধরেছে, নাকি অন্য কিছু? উফ, একেবারে গায়ে কাটা দেওয়া সমাপ্তি। কোনো ব্যাখ্যা নেই, কোনো সমাধান নেই, শুধু একটা ভয়ঙ্কর সম্ভাবনা জিয়ে রাখা। হ্যাঁ, কথকের বিবরণটাও এখানেই শেষ। আমরাও তাই এই অনুসন্ধান এখানেই শেষ করছি। যে প্রশ্নটা রয়ে গেল, সেটা না হয় শ্রোতাদের ভাবনার খোরাক হিসেবেই থাক।